প্রশ্ন এর 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 30 আর সময় তোমার থাকবে 1 ঘন্টা। তোমার থাকবে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, আর থাকবে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। 2 এবং 3 অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। তাহলে তোমরা সিলেবাসটা দেখে নেবে, আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ফারুকশিয়ার ছিলেন মুঘল বংশের, দাস বংশের, তুগলক বংশের, মুঘল বংশের। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন 1756 খ্রিস্টাব্দের 20 জুন, 1755 খ্রিস্টাব্দের 20 জুন, 1757 খ্রিস্টাব্দের 21 মে, উত্তর হবে 1756 খ্রিস্টাব্দের 20 জুন। সাদাত খান মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন সুজাউদ্দৌলা, মীর কাসিম, সফরদার জং, সিরাজউদ্দৌলা, উত্তর হবে সফরদার জং। মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে পাটনায় মুঙ্গেরে, বিহারে স্থানান্তরিত করেন, উত্তর মুঙ্গেরে। অধীনমূলক মিত্রতা নীতি সর্বপ্রথম গ্রহণ করেন টিপু সুলতান, অযোধ্যার নবাব, হায়দ্রাবাদের নিজাম, উত্তর হায়দ্রাবাদের নিজাম। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1784, 1785, 1773, 1776 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1784, 1793, 1770, 1772 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন চার্লস উড, এলিজ এমপে, উইলিয়াম জোন্স, জেমস রেনেল, তবে জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সি প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ, কলকাতা, উটকামুন, দার্জিলিং, উত্তরে মাদ্রাজ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, ফরমান শব্দের অর্থ কী? ফরমান শব্দের অর্থ হচ্ছে আদেশ। পর রয়েছে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটে? উত্তর লিখবে আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটে। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কে ইজাদারি ব্যবস্থা চালু করেন? লর্ড ওয়ারেন হেস্টিং বাংলায় ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এসি সোসাইটি প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তিনি রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, দস্তক কি বা দস্তক কাকে বলে? উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। পরের প্রশ্ন, অধীনমূলক মিত্রনীতি কী? ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়েদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনমূলক মিত্রনীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনমূলক মিত্রনীতি গ্রহণ করেন। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবেও প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। দেওয়ানি লাভ বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলার সুবার দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। টিকালেখ উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। পরের প্রশ্ন, মেকলেমিনিট কি? উত্তর লিখবে
লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর 4 থেকে 5টি বাক্যের মধ্যে লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? ফারুকশিয়ার ফরমানের গুরুত্ব কী ছিল? 2+3। উত্তর লিখবে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেলেন অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নাম হলো দ্বৈত শাসন। ফারুকশিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের প্রদান করেন। গুরুত্ব: এর ফলে এক, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম ভারতের কোনো প্রান্তের রাজস্ব আদায়ের আইনগত অধিকার লাভ করে। 2, এইখান থেকে কোম্পানি এদেশের অর্থেরই পণ্য সম্ভার ক্রয় করে নিজেদের দেশে প্রেরণ করতে থাকে, ফলে সম্পদের নির্গমন প্রক্রিয়া শুরু হয়। 3, ইংরেজদের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 4, বাংলার রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় কমে যায়। এজন্য অনেকেই এই ফরমানকে ব্রিটিশ বাণিজ্যের মহা 1+2+2। ভারতের শিক্ষার মাধ্যম এই দেশীয় না পাশ্চাত্যতে ইংরেজি হওয়া উচিত, সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। H.T. প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতিরা প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। পরের প্রশ্নের উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। ডেভিড হেয়ার, বেথুন প্রভৃতিরাও শিক্ষা বিস্তারের অগ্রণী ভূমিকা নিয়েছিল। প্রশ্ন: পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? পিটের ভারত শাসন আইনে কী বলা হয়? পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ড বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেলের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে বলা হয় যে এক, কোম্পানির শাসন সংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। 2, বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। 3, এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি